নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব প্রখ্যাত ভ্রমণ সাহিত্যিক শঙ্কু মহারাজ রচিত রুদ্রপ্রধান রুদ্রপ্রয়াগ। साहब, शेर किधर? खाड़ी का उस पार। बाबा रुद्रनाथ की लीला मैं देखा मगर वो नहीं देखा। চাচা তখনও হাঁপাচ্ছে। সাহেব তাকে বসতে বললেন। খাড়িটা খুব দূরে নয়, তাঁবুর সামনেই পাকদণ্ডী। কিছুটা গিয়েই বাঁদিকে বেঁকে অলকানন্দার কাছে নেমে গেছে। বাঁকের মুখে একটা টিলা, এদিক থেকে টিলার ওদিকটা দেখা যায় না। সত্যি যদি বাঘটা ঘাপটি মেরে ওপাশে বসে থাকে, তাকে ঘায়েল করা অসম্ভব। সাহেব কিন্তু উঠে দাঁড়ালেন, বললেন, এসেছেই যখন আমাকেই গিয়ে অভ্যর্থনা করতে হয়, কি বলো? তিনি রাইফেলটা তুললেন, বেল্ট বাঁধলেন। অগত্যা আমাকেও পিছু নিতে হলো। চাচাও চলল আমাদের সঙ্গে। তার তখন হাঁপানির বদলে কাঁপুনি শুরু হয়েছে, উত্তেজনার বদলে আফসোস। কেন সে এসে বলতে গেল বাঘের কথা? সাহেব তো বাঘের লোভেই ঘর বাড়ি ছেড়ে এখানে এসেছেন। কয়েক মিনিটের মধ্যেই আমরা এসে দাঁড়ালাম সেই টিলার সামনে, হয়তোবা এরই কাছাকাছি কোথাও, কিন্তু আজ আর চেনার উপায় নেই। সেদিনের পাকদণ্ডী আজকের এই সুপ্রশস্ত বাস রাস্তা, ডিনামাইট ফাটিয়ে যতটা সম্ভব চওড়া করা হয়েছে। বসেছে বাজার, তৈরি হয়েছে এই ডাক বাংলো। তখন এখানে ছিল ঘন জঙ্গল। জঙ্গল বলতে বড় বড় কাঁটা ঝোপ আর কিছু পাইনের গাছ। পাইন গাছ খুব বেশি বড় হতে পারে না এখানে, রুক্ষ প্রকৃতি, মাটি কম, পাথর বেশি। পাকদণ্ডীটা গিয়ে শেষ হয়েছিল অলকানন্দার গায়ে। এখন যেখানে লোহার পুল, সেখানে ছিল দড়ির ঝুলা। ঝুলার কাছেই সেই টিলা, চারিদিকে বুনো ঝোপ। ঝোপের আড়ালে ব্যাঘ্রপ্রবর যদি ওত পেতে বসে থাকে। সাহেবও অবস্থাটা চিন্তা করে দাঁড়িয়ে পড়লেন। চাচাকে জিজ্ঞেস করলেন, কোথায় দেখেছ? জি, ওই টিলার ওপারে। বেশ, তুমি এগিয়ে যাও, আমি আসছি পেছনে। হুজুর, আমার পরিবার ও বুড়ি মাকে দেখার কেউ নেই। তুমি নির্ভয়ে এগিয়ে যাও। হুজুর, মা বাপ। যাবে না? হুজুর। তাহলে আমি তোকেই গুলি করব। সাহেব বন্দুক তুললেন। বিস্মিত হলেও চুপ করে থাকি। অগত্যা চাচা ছুটতে থাকে টিলার দিকে। সাহেবও পা চালালেন। আমি সাহেবকে অনুসরণ করি। একটা ভয়ঙ্কর ক্রুদ্ধ গর্জনে চারিদিক আচ্ছন্ন হয়ে গেল। দুপাশের পাহাড় থরথর করে কেঁপে উঠল। আর্তনাদ করে উঠল চাচা। বাঘটা ঝাঁপ দিয়েছে তার উপরে। গর্জে উঠল সাহেবের বন্দুক। আর্তনাদ করে বাঘটা পড়ে গেল পথের উপরে, ঠিক চাচার পায়ের সামনে। বাঘটার করুণ আর্তনাদে আকাশ বাতাস কেঁপে উঠল, কিন্তু সেই কম্পন ক্ষণস্থায়ী। আস্তে আস্তে সে নিস্তেজ হয়ে পড়ল, স্থির হয়ে গেল। থামলেন সিংজি। আমি বাইরের দিকে চেয়ে চুপ করে রইলাম। বিকেলের লাল রোদটুকু কখন সামনের ওই পাহাড়টার পেছনে পালিয়ে গেছে টের পাইনি। চৌকিদারকে লণ্ঠন নিয়ে আসতে দেখে আমাদের খেয়াল হলো সন্ধ্যা হয়েছে। আবছা আঁধার এসে গেছে এই ডাকবাংলোর বারান্দায়। অলকানন্দার ওপারের পাহাড়গুলো অস্পষ্ট হয়ে উঠেছে। কালো পাহাড় মিশে যাচ্ছে কালো আঁধারে। আঁধারের আগমনে একসময় বাঘের রাজত্ব শুরু হতো রুদ্রপ্রয়াগে। বিখ্যাত শিকারী জিম করবেট অনেক দিন ছিলেন এই অঞ্চলে। দি ম্যান ইটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ গ্রন্থে তিনি সেসব দিনের কথা লিখে গেছেন। মাইল দুয়েক আগে
আমরা গোলাপ রায় নামে একটা গ্রাম পেরিয়ে এসেছি। দেখে এসেছি সেই আম গাছ, যে গাছে বসে জিম করবেট 1925 সালে রুদ্রপ্রয়াগের সেই চিতাবাঘটাকে গুলি করে মেরেছিলেন। অগস্ত্যমুনি থেকে কর্ণপ্রয়াগ পর্যন্ত ছিল সেই মানুষ খাকো চিতার এলাকা। 1918 থেকে 1925 সাল পর্যন্ত এই বিস্তীর্ণ অঞ্চলে বিভীষিকার রাজত্ব চালিয়ে কম করে 100 লোককে হত্যা করেছিল। সন্ধ্যার পর ভয়ে কেউ ঘরের বাইরে বের হতো না। অমানসিক দুঃখ কষ্ট সহ্য করে অসীম সাহসী জিম করবেট স্থানীয় বাসিন্দাদের সেই নরখাদকের কবল মুক্ত করেন। আজও তাকে এ অঞ্চলে দেবজ্ঞানে ভক্তি করা হয়। তার নামে প্রতি বছর রুদ্রপ্রয়াগে মেলা বসে। বাঘের উৎপাত তখন লেগেই থাকত। প্রায় গরু ভেড়া মারা পড়ত, মাঝে মাঝে মানুষও। খবর পেয়ে সাহেবরা আসতেন, বন্দুক হাতে রাতের পর রাত পাহাড়ে জঙ্গলে কাটিয়ে দিতেন। তাদের কথাই বলছিলেন বুধান সিং, স্থানীয় অধিবাসী। সাহেবদের সঙ্গে থেকে মোটামুটি ইংরাজি বলতে পারেন। শুনতে ভালোই লাগছিল। সিংজিকেও ভালো লাগে সকলের। স্বাস্থ্যবান ও সুপুরুষ, অমায়িক ও ভদ্র, বয়স 50 পেরিয়ে গেছে। শিকারী সাহেবরা রুদ্রপ্রয়াগে এলেই তিনি তাঁদের সঙ্গ নিতেন। তারপর এক সময় রুদ্রপ্রয়াগে বাঘের উৎপাত কমল, বাস রাস্তা হলো, বাজার বসলো, এই ডাকবাংলোও তৈরি হলো। সাহেবরা তাঁকেই করলেন ডাকবাংলোর কেয়ারটেকার। মনের মতো চাকরি কজন পায় এ সংসারে? সিংজি কিন্তু সুখী সেদিক থেকে। তিনি নিরলসভাবে ডাকবাংলোর দেখাশোনা করেন, যথাসাধ্য যাত্রীদের সেবা করেন অযাচিতভাবে। যাত্রীর তুলনায় এখানে বাসস্থান অল্প, ডাকবাংলো খুবই ছোট, প্রায় বোঝাই হয়ে থাকে সরকারি কেউকেটা আর আমার মতো সরকারি চিঠ্ঠিওয়ালা ভবঘুরেদের ভিড়ে। যাত্রীদের ঠাঁই বলতে তো এপারে মন্দির কমিটির রেস্ট হাউস আর ওপারে অলকানন্দার লোহার পুল পেরিয়ে কালীকুমলির ধর্মশালা। সবসময় সেখানে ঠাঁইও মেলে না। দোকানীদের করুণা প্রার্থী হতে হয়। অর্থের বিনিময়ে যদি রাতের আশ্রয় মেলে, না মিললে সিংজি তাদের পরামর্শ দেন আরো 2.5 মাইল হেঁটে যেতে কোটেশ্বরে। সেখানে একটি গুহায় শিবলিঙ্গ আছে, কোটেশ্বর মহাদেব। সর্বদা জল পড়ছে শিবের মাথায়, দেরাদুনের টপকেশ্বরের মতো। আর আছে অলকানন্দার তীরে সুন্দর ছোট একটি ধর্মশালা, রুক্ষ পাহাড়ি প্রকৃতির মাঝে মানুষের একমাত্র সৃষ্টি। রুদ্রের প্রভাবেই রুদ্রপ্রয়াগের প্রকৃতি রুক্ষ হয়েছে, কিন্তু সে নিষ্ঠুর নয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 ফুট উঁচু এই পাহাড়ি জনপদে কখনোই তুষারপাত হয় না, ধস নামে না, বান ডাকে না। কোটেশ্বরের ধর্মশালাটিকে প্রকৃতি লালন পালন করছেন পরম যত্নে। দিনের আলো থাকতেই যাত্রীরা চলে যান কোটেশ্বর। ওখানে আশ্রয়ের অভাব হয় না। কজনই বা একটু নিরাপদ আশ্রয়ের জন্য এই 2.5 মাইল পাহাড়ি পথ ভাঙতে রাজি হন? পাহাড়ি পথ হলেও কষ্টের পথ নয়। পাহাড় আর পাহাড়ি গাছের ছায়ায় ছাওয়া প্রায় সমতল পথ। অলকানন্দার তীরে তীরে সংকীর্ণ সুন্দর পথ। চলতে ভালোই লাগে। ভালো লাগে ধর্মশালাটি। নির্জনতার নিজস্ব একটা স্বাদ আছে। যাঁরা সে স্বাদ একবার পেয়েছেন তারা এই 2.5 মাইল পথকে তুচ্ছ জ্ঞান করেন। বিদায় নিলেন সিংজি। অনেকটা পথ যেতে হবে তাকে। 214 ফুট দীর্ঘ অলকানন্দার পুল পেরিয়ে সঙ্গম ছাড়িয়ে পৌঁছতে হবে মন্দাকিনীর তীরে। পেরোতে হবে নতুন পুল, যেখানে কিছুদিন আগেও ছিল দড়ির ঝুলা। বিজ্ঞান উন্নত করে, সমৃদ্ধি আনে, কিন্তু বৈচিত্র্যকে ধ্বংস করে, অতীতকে মুছে ফেলে। দড়ির ঝুলা অপসৃত হচ্ছে গাড়োয়াল থেকে। লক্ষণের ঝুলা আজ আর নেই লক্ষ্মণ ঝুলায়। এখানে কিন্তু কিছুদিন আগেও ছিল সেই সাবেকি ঝুলা।
গাছের ছালের দড়ি আর পাহাড়ি বাঁশের তৈরি দোদুল্যমান ঝুলা। পা দিলেই সবটা একসঙ্গে দুলে উঠত। মনে হতো এই বুঝি ছিঁড়ে পড়ল। নিচে মন্দাকিনী, মন্দাক্রান্তা নয়, মাতঙ্গিনী, উন্মত্ত আবেগে ছুটে চলেছে অলকানন্দার সঙ্গে মিলিত হতে। ঝুলা ছিঁড়লে মরণ অবধারিত, তবে কখনোই ছিঁড়ে যেত না। অভ্যেস না থাকলে পেরোতে ভয় লাগতো, এই যা। এই ঝুলার প্রয়োজন কিন্তু কম ছিল না। মন্দাকিনীর ওপারে গ্রাম আছে, সিংজি সেই গ্রামেরই বাসিন্দা। সেই গাঁয়ের আরো অনেককে সিংজির মতো দুবেলা আসতে হতো ঝুলা পেরিয়ে। যেসব যাত্রীরা শুধু পুণ্যার্জন করতেই পদার্পণ করেন এই পুণ্যভূমিতে, তাদের কথা আলাদা, তাদের কোনো কাজেই আসতো না এই ঝুলা। কিন্তু যারা চোখ দুটির আবেদনে একেবারে নীরব থাকতে পারেন না, তাদের এই ঝুলা পেরিয়ে যেতে হতো ওপারে। রুদ্রপ্রয়াগের প্রকৃত রূপ দেখতে হলে ওপারে যেতেই হবে। কেদারনাথের মন্দাকিনী এসেছে এখানে, বিলীন হয়েছে বদ্রীনাথের অলকানন্দায়। স্ফটিক স্বচ্ছ মন্দাকিনী মিলেছে চন্দন বর্ণা অলকানন্দায়। মন্দাকিনী সংকীর্ণ ও শান্ত, অলকানন্দা প্রশস্ত ও অশান্ত। দুয়ে মিলে প্রশস্ততর হয়েছে, কিন্তু মন্দাকিনী নাম গেছে মুছে। পরম পুণ্যক্ষেত্র এই অলকানন্দা ও মন্দাকিনী সঙ্গম। কথিত আছে, গয় রাজার যজ্ঞে অসন্তুষ্ট পরশুরামের শাপে যে 2 লক্ষ ব্রাহ্মণ ব্রহ্মরাক্ষসজনী প্রাপ্ত হয়েছিলেন, তারা এই সঙ্গমের পুণ্য সলিলে স্নান করে শাপ মুক্ত হন। সঙ্গম ঘাটটি বেশ সুন্দর ও নিরাপদ। 140 ধাপ সিঁড়ি, দুধারে দেয়াল ঘেরা। স্বামী সচ্চিদানন্দের অনুরোধে কলকাতার রায়বাহাদুর হাজারিমল দুধওয়ালা এই ঘাট নির্মাণের ব্যয় বহন করেছেন। সঙ্গমকে বলে সূর্যপ্রয়াগ, দেবর্ষি নারদের তপস্যা ক্ষেত্র। ঘাট একটা আছে, যথারীতি শেকলও বাঁধা আছে, তবে জলে নেবে স্নান করার সাধ্য নেই কারো। ভয়ঙ্কর স্রোত। ঘাটে বসে ঘটি ভরে স্নান করেন সবাই। একটু অসাবধান হলেই ঘটি খোয়াতে হবে। ঘাট থেকে খাড়া সিঁড়ি উঠে গেছে রুদ্রনাথের মন্দিরে। ছোটখাটো ঝকঝকে মন্দিরটি ভারী সুন্দর। চারিদিকে ঘোরানো 6 কোণা বারান্দা, মাঝখানে মন্দির। গম্বুজটি মোচার মতো, ওপরে ছত্র ও দণ্ড। মন্দিরে আছে শিবলিঙ্গ আর জগমোহন, 2টি ছোট ছোট কুঠুরি। একটিতে নারদেশ্বর শিব, আরেকটিতে কামেশ্বর শিব। সিঁড়ি কিন্তু শেষ হয়নি মন্দিরে, উঠে গেছে আরো উপরে, পাহাড়ের গা বেয়ে দেবী অন্নপূর্ণার মন্দিরের পাশ দিয়ে। কৃপাহীনা অন্নপূর্ণা, সেবা নেবার বেলায় 16 আনা, কিন্তু কৃপা করেন না সেবায়েতদের। চাষের জমি এখানে খুবই কম, যা আছে তাতেও সব বছর ভালো ফলও হয় না। সরকার থেকেও যদিও চেষ্টা চলেছে যথাসাধ্য। শুধু কৃষি নয়, এখানকার দরিদ্র নিরক্ষর অধিবাসীদের সর্বাঙ্গীন উন্নতির জন্য ডাক ও তার ঘর, হাসপাতাল, থানা, এমনকি টেলিফোন পর্যন্ত চালু হয়ে গেছে এখানে। সারা বছর বাস আসে শ্রীনগর থেকে। এখানে আসার 2টি পথ, একটি নাজিবাবাদ নেমে ছোট রেলে কোটদ্বার, সেখান থেকে বাসে শ্রীনগর, আরেকটি ঋষিকেশ থেকে। প্রথমটিতে সময় ও অর্থের সাশ্রয় হয়, দ্বিতীয়টিতে পুণ্য লাভ। হরিদ্বার, ঋষিকেশ ও দেবভূমি দেবপ্রয়াগ দর্শন করে আসতে হয় এখানে। বাসপথে দেবপ্রয়াগ থেকে রুদ্রপ্রয়াগ 46 মাইল, ঘণ্টা 4 সময় লাগে। ঋষিকেশ থেকে 88 মাইল। পথে পড়ে শ্রীনগর, গাড়োয়ালের প্রাচীন রাজধানী। টুরিস্ট অফিস ও রেস্ট হাউস আছে। বাস চালু হবার আগে দেবপ্রয়াগ থেকে এখানে আসতেই 4 দিন ধরে হাঁটতে হতো। কাজেই যাত্রীরা অন্তত একটা দিন বিশ্রাম করতেন এখানে।
দুটি ঘর ও বারান্দা নিয়ে ছোট একটি সরকারি ধর্মশালাই ছিল তাঁদের একমাত্র আশ্রয়। সকালে ধর্মশালার সামনে গুটি কয়েক গ্রামবাসী নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বসতেন। তারই নাম ছিল বাজার। রায়বাহাদুর জলধর সেন 1890 সালে যখন এখানে এসেছিলেন, তখন এখানে মাত্র 3-4 ঘর গৃহস্থ বাস করতেন। অনেক চেষ্টা করেও তিনি একটি চিনি জোগাড় করতে পারেননি এখানে। আর আজ রুদ্রপ্রয়াগ নগরে পরিণত। কত দোকানপাট, হাট বাজার, হোটেল, রেস্ট হাউস, হাইডেল পাওয়ার স্টেশন, চারিদিকের বিস্তীর্ণ অঞ্চলকে আলো দান করছে রুদ্রপ্রয়াগ। শিক্ষার দিক থেকেও পিছিয়ে নেই রুদ্রপ্রয়াগ। স্বামী সচ্চিদানন্দ স্থাপিত সংস্কৃত টোল, কন্যা পাঠশালা ও হায়ার সেকেন্ডারি স্কুল রুদ্রপ্রয়াগের নিরক্ষরতা দূর করতে সাহায্য করছে। 50 বছর আগে স্বামী সচ্চিদানন্দ নামে একজন অন্ধ সন্ন্যাসী এলেন এখানে। রুদ্রনাথ যাকে পৃথিবীর আলো থেকে বঞ্চিত করেছেন, তিনি রুদ্রপ্রয়াগের আঁধার ঘোচাবার তপস্যায় রত হলেন। নিঃস্ব সন্ন্যাসী লক্ষ লক্ষ টাকা ব্যয়ে রুদ্রনাথের মন্দির ও সঙ্গম ঘাটের আমূল সংস্কার সাধন করালেন। তৈরি করালেন হাসপাতাল, আয়ুর্বেদিক ঔষধালয় ও ইন্টারমিডিয়েট কলেজ। সচ্চিদানন্দের সাধনা সার্থক হয়েছে। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সমূহ এখন সরকারি পরিচালনায় রুদ্রপ্রয়াগের উন্নতির উৎস হয়ে উঠেছে। সচ্চিদানন্দ আজ নেই, আছে রুদ্রপ্রয়াগ। যতদিন রুদ্রপ্রয়াগ থাকবে, ততদিন আমরা এই কর্মযোগী অন্ধ সন্ন্যাসীর স্মৃতি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করব। দরিদ্র এখানকার জনসাধারণ, দেবী অন্নপূর্ণার কৃপা বঞ্চিত তারা। আজকাল বেশ কিছু দোকানপাট হয়েছে, কিন্তু কেনাকাটা শুধু এই যাত্রার কয়েক মাস। যাত্রীরাই রুদ্রপ্রয়াগের অন্নপূর্ণা। অন্নপূর্ণার মন্দিরের সামনেই রয়েছে দুটি মূর্তি, গোপালেশ্বর ও সোমেশ্বর। রাস্তা থেকে আর এক সারি সিঁড়ি নেমে গেছে মন্দাকিনীর তটে। অনেকে খানিকটা জলে নেমে স্নান করেন ওখানে। একে তো স্রোত কম, তার উপরে স্থানটির মাহাত্ম্য মন্দ নয়। ওখানে বসেই শিবের তপস্যা করেছিলেন শৈবাদিক নাগ, তাই চারিদিকের পাহাড়ের নাম নাগটিব্বা। সে জাগে তপস্যা তুষ্ট শিব তপস্যাচারী শৈবাদিক নাগকে তার মাথার মণি করে রেখেছেন সেই থেকে। যারা ওখানের স্থান মাহাত্ম্যে তেমন বিশ্বাসী নন, তারা দেবী অন্নপূর্ণার মন্দিরকে পেছনে রেখে এগিয়ে যান কালীকমলির ধর্মশালার দিকে। খানিকটা জিরিয়ে, খাওয়া দাওয়ার পাট চুকিয়ে, জিনিসপত্র গোছগাছ করে নিয়ে পাড়ি জমান টানেলের পথে। নাগ পর্বত কেটে কেদারনাথের পথ তৈরি করা হয়েছে। এখন গুপ্তকাশী পর্যন্ত বাস যায়। বছর 10 আগেও কেদারনাথের যাত্রীদের এখান থেকেই হাঁটা শুরু করতে হতো। গুপ্তকাশী পর্যন্ত বাস গিয়ে 27 মাইল হাঁটা পথ কমে গেছে। কমছে প্রতি বছরই। পাহাড় কেটে বাস পথ প্রসারিত করা হচ্ছে। অলকানন্দার পুলের ওপরে আরেকটি পুল তৈরি করা হয়েছে। এখন কেদার যাত্রীদের আর নামতেই হয় না রুদ্রপ্রয়াগে। ঋষিকেশ থেকে তারা একই বাসে চলে যান গুপ্তকাশী। বদ্রীনাথ যাত্রীদেরও রুদ্রপ্রয়াগে না নামলেও চলে। আমরা যে বাসে শ্রীনগর থেকে এখানে এসেছি, সে বাসই চলে যায় যোশীমঠ। কেদারনাথের যাত্রীদের কয়েক বছর আগেও এখানে নেমে পুল পেরিয়ে ওপার থেকে গুপ্তকাশীর বাসে গিয়ে উঠতে হতো। এখন নতুন পুলের ওপর দিয়ে বাস যাতায়াত করছে। চৌকিদার খাবার নিয়ে ঘরে ঢোকে। পুরি, তরকারি ও দুধ। আমার চিন্তায় ছেদ পড়ে। নিঃসঙ্গ অবসরে চিন্তাই তো পরম সখা। নিজের মনের মুকুরে নিজেকে দেখা। কর্মব্যস্ত নাগরিক জীবনে এই দেখার অবসর মেলে না।
সিংজি বিদায় নেবার পরে রুদ্রপ্রয়াগের ডাকবাংলোর এই ঘরে আমি একা একা বসে ভাবছিলাম কেদারনাথের কথা, বদ্রীনাথের কথা, রুদ্রপ্রয়াগের কথা। চৌকিদারের আগমনে ভাবনার অবসান ঘটে। হাতের খাবার টেবিলের ওপর রাখলো চৌকিদার। এখন এখানে রান্নার কোনো প্রয়োজনই হয় না। অনেক খাবারের দোকান হয়েছে। শুধু খাবার নয়, যাত্রাপথের প্রয়োজনীয় জিনিসপত্র সবই পাওয়া যায়। লাঠি, জুতো, কম্বল, ক্যানভাস, চাল, ডাল, তেল, নুন, আটা, আলু, কুলি, ঘোড়া, ডান্ডি, কান্ডি। এখানেও কুলি এজেন্সির অফিস হয়েছে। ভাবলে অবাক হতে হয়। আগে মানুষ এখানে দিনের বেলায়ও একা চলতে ভয় পেত। ভয়ের কারণ ছিল বই কি, পথ ছিল দুর্গম, আর ছিল নরখাদক বাঘ। ছিল না এই ডাক বাংলো, ওই বাজার আর বাস স্ট্যান্ড, নিরাপদ পুল আর এত লোকজন। তা হলেও যাত্রীর অভাব হয়নি কোনো কালে। পথ ভয়ঙ্কর হলেও দলে দলে পথিক এসেছেন রুদ্রপ্রয়াগে। বাঘের সঙ্গে আর অনাহারের সঙ্গে লড়াই করে তাঁরা গেছেন কেদার বদ্রী দর্শনে। দুঃখ কষ্টের ঊর্ধ্বে উঠেই তাঁরা তখন আসতেন এই পথে। আর আজ আজ যারা আসেন তারাও তো সুখের প্রত্যাশী নন। দুঃখ কষ্ট কমে গেছে সন্দেহ নেই, তবু যতটুকু আছে তাও আজ অনেকে সইতে চান না। যারা চান তারা পুণ্যাত্মা কিনা জানি না, তবে তারা নিঃসন্দেহে দুঃখ কষ্ট ও ভয়কে জয় করেছেন। যাত্রীদের কথা নয়, আমি ভাবছি রুদ্রপ্রয়াগের কথা। পাহাড়ি জনপদ রুদ্রপ্রয়াগ, কালো কঠিন পাহাড়ে ঘেরা। পাহাড় শান্ত ও সুন্দর, নিশ্চল ও নিথর, কিন্তু নীরব নয়। পাহাড় কথা কয় অমৃত লোকের কানে কানে। সে কথায় ছন্দ আছে, সুর আছে, তাল আছে, লয় আছে। রুদ্রপ্রয়াগ যে রাগভূমি, রাগ রাগিনীর জন্মভূমি। তখন এখানে নরখাদক ছিল না, নর ছিল না, ছিল শুধু সীমাহীন পাহাড় আর শাশ্বত সঙ্গীত। সেদিনের সে সুর আজও প্রতিধ্বনিত হচ্ছে প্রতিক্ষণে। সুরের সাধনায় নারদ এলেন এখানে। তিনি সুরস্রষ্টা শিবের তপস্যা শুরু করলেন। এক পায়ে দাঁড়িয়ে 1 শতাব্দী ধরে তপস্যা করলেন। মুগ্ধ হলেন শিব। শিবানীকে নিয়ে নন্দীর পিঠে চড়ে তিনি এখানে এলেন। নারদকে বললেন, সার্থক তোমার তপস্যা, তুমি বর প্রার্থনা করো। আমাকে সঙ্গীত বিশারদ করুন হে ভৈরব। সঙ্গীতে তোমার কি প্রয়োজন নারদ? দেবলোকের দুঃখ দূর করব। দেবলোকে তো কোনো দুঃখ নেই দেবর্ষি। সে যে চির আনন্দের জগৎ, যেখানে রোগ নেই, জরা নেই, মৃত্যু নেই, শোক নেই। সেখানে দুঃখ কিসের? স্থায়ী আনন্দই সেখানে দুঃখের কারণ হয়ে উঠেছে। আনন্দের একঘেয়েমি থেকে মুক্ত হতে চাইছেন দেবলোকবাসী। প্রসন্ন শিব তখন রুদ্রবেশে নাদ চর্চা করলেন। 6 রাগ প্রত্যেকেই তার 6 স্ত্রী ও 8 পুত্র নিয়ে এখানে উপস্থিত হলেন। রাগ রাগিনীর মহাধ্বনিতে রুদ্রপ্রয়াগের আকাশ বাতাস ব্যপ্ত হল। মন্দাকিনী অলকানন্দা আকুল হল, ব্যাকুল হলো অসীম পাহাড়। নাদ শাস্ত্রে পারদর্শী হলেন নারদ। নিজের বীণা তাকে দান করলেন শিব। বললেন, আজ হতে ত্রিভুবনে সঙ্গীতজ্ঞ হিসেবে আমার পরেই তোমার স্থান। রুদ্রনাথকে প্রণাম করে রুদ্রপ্রয়াগ ত্যাগ করলেন নারদ। বিশ্বনাথের বীণা হাতে তিনি পরমানন্দে পা বাড়ালেন দেবলোকের পথে।
শুনলেন প্রখ্যাত ভ্রমণ সাহিত্যিক শঙ্কু মহারাজ রচিত রুদ্রপ্রধান রুদ্রপ্রয়াগ। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।